আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের অর্থনীতির নানা বিষয়, সেই সঙ্গে দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দিক নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আলোক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জনাব লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ২০ স্টক অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই যে এখন তো বৈশ্বিক সংকট, অর্থনীতি নানা চাপে আছে, বিশেষ করে ডলার সংকট আমাদের অর্থনীতিকে অনেকখানি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই, এই যে এখন সরকার ডলার খরচ যাতে অহেতুক না হয় সেই জন্য নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু তারপর আমরা খেয়াল করব যে চিকিৎসার জন্যও কিন্তু একটা হিউজ পরিমাণ ডলার কিন্তু ব্যয় হচ্ছে, মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। তো আসলে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিংবা চিকিৎসা ব্যবস্থাটাকে কেন সেই মানের করা যাচ্ছে না যে মানুষ যাতে দেশেই চিকিৎসা নিতে পারে? ধন্যবাদ। আমাদের বিদেশের মতো মানের করা যাচ্ছে না, এটা ঠিক না। আসলে আমাদের যে সংখ্যায় থাকা উচিত, যে ধরনের হসপিটালগুলোর সংখ্যায় বেশি থাকা উচিত, ওই রকম নাই। আপনি দেখেন হাতে গোনা কয়েকটা হসপিটাল সরকারি বেসরকারি আছে, যার কারণে মানুষের সংকুলান হচ্ছে না, মানুষের ধারণ ক্ষমতার এটা অত্যন্ত কমে গেছে আর কি, কম সংখ্যা অনুযায়ী। ধরেন 16,57,00,000 মানুষ, এই সম্প্রতি যে সমীক্ষাটা হয়েছে, এই 16,57,00,000 মানুষ ন্যাশনাল জরিপ বলে কি যে 18 থেকে 20% মানুষ কোনো না কোনো ভাবে অসুস্থ। এই একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে আরো ক্রনিক ডিজিজগুলা, যেগুলা হার্টের রোগ আছে, ইউরোলজিক্যাল প্রবলেম আছে, কিডনির প্রবলেম আছে, এবং উন্নততর চিকিৎসা চেকআপের জন্য বিদেশে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলা একটু আরো সংখ্যায় বাড়তে হবে, ইনভেস্টমেন্ট আরো বেশি হতে হবে, এবং কোয়ালিটি বাড়াতে হবে। আমাদের সংখ্যায় যতটা আছে তার কোয়ালিটি কিন্তু কম। আপনার ধরেন গত কয়েক মাস আগে সরকার পদক্ষেপ নিয়েছিল যে যাদের নিবন্ধন নাই তাদেরকে বন্ধ করে দেওয়া। এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। কারণ হলো নিবন্ধন যাদের নাই তার নিশ্চয়ই তারা পাসমার্ক পায় না, অতএব পাসমার্ক পায় না দেখেই তো সরকারের নিবন্ধন নাই। এগুলা আপাতত আমার মনে হয় যে নির্মূল করা উচিত, তারপরে আমরা যারা আছি আমাদেরকে সাহায্য করা উচিত। না, আমি একটি বিষয় আসলে জানতে চাই, সাধারণ মানুষ আসলে যে বিষয়টা জানতে চায় আপনাদের কাছ থেকে, সেটি হচ্ছে কি যে এই যে এখন বাংলাদেশের হাসপাতালগুলোতে যে ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের ক্ষেত্রে, সেগুলো তো বিশ্বমানের এবং বিশ্বের বিভিন্ন নামি দামি হাসপাতালগুলোতেও এই একই যন্ত্র। তাহলে তারপরেও কেন মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য যায়? এটা একটা অবিশ্বাস্য সৃষ্টি হয়েছে আমাদের, আমরা একে অপরকে বিশ্বাস করি না। তারপরে চিকিৎসা বিজ্ঞানে তো আরো না। আসলে যখন মানুষ অসুস্থ হয় তখন তারা খুব ভালো ব্যবহারটা চায়। আমরা ব্যবহারে তলানিতে, আমরা পৃথিবীর মধ্যেই তলানিতে। আরেকটা হলো যে আমাদের অপ্রতুলতা আছে ডাক্তারদের, অপ্রতুলতা আছে ল্যাবরেটরিগুলার। যেমন আপনি মনে করেন যে সংখ্যায় রুগী, এত সংখ্যায় ইন্টারন্যাশনালি কিন্তু এত রুগী থাকা উচিত না। কিছু কিছু প্রতিষ্ঠানে রুগী খুব বেশি, তারা তাদের ওভারফ্লো, আর কিছু কিছু প্রতিষ্ঠান আছেন মানহীন, তারা তো ওভারফ্লো না তাদের রিপোর্ট। আবার আরেকটা জিনিস দেখবেন যে রিপোর্ট ভুল হয়েছে। আসলে বিলো স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানের রিপোর্ট করে তো ভুল হবেই। যেমন আপনি মনে করেন যে একটা খারাপ ছাত্র যদি একটা অ্যাপ্লিকেশন লেখে সেখানে কিন্তু ভুল হবে। অতএব ভালো ছাত্রদের কাছ থেকে নিতে হবে, ভালো ডাক্তার খুঁজে বের করতে হবে, ভালো প্রতিষ্ঠান খুঁজে মানে হসপিটাল খুঁজে বের করতে হবে, এবং সেখান থেকে একটা যখন চিকিৎসা করবেন, শিক্ষিত মানুষও কিন্তু অনেক সময় দেখেছি যে তারা ডাক্তার দেখাতে ভুল করে, বিভাগীয় ডাক্তারগুলো দেখায় না। আরেকটা প্রবণতা, আমি যেটা এটা বলাটা কতটুকু সমীচীন হবে, যেমন ডাক্তাররা রেফারেল সিস্টেমটা রাখে নাই। মনে করেন একটা কিডনির পেশেন্ট, সে একটা মেডিসিনের ডাক্তার দেখতেছে, সেটা কিন্তু রেফার করা উচিত, শুরুতেই রেফার করা উচিত। আমি এইটুকু বললাম আর কি। একই সঙ্গে যদি আমরা দেখি যে বাংলাদেশের চিকিৎসা খরচ কিন্তু বিদেশের চেয়ে অনেকাংশে আবার কমও অনেকে বলেন। এটা আমি কেন জিজ্ঞেস করলাম আপনার কাছে, আমরা দেখি যে বাংলাদেশের একই চিকিৎসার একই মানে ভিন্ন ভিন্ন হাসপাতালে ভিন্ন ভিন্ন খরচ। কিছুদিন আগেও আমরা দেখেছি যে আলোক হাসপাতাল, মানে আপনার হাসপাতাল, একটি বিশাল বিজ্ঞাপন প্রকাশ করেছে যে তারা আপনারা উল্লেখ করে দিয়েছিলেন যে এই রোগের জন্য এত টাকা, এই চিকিৎসার জন্য এত, এই অপারেশনের জন্য এত। এই যে স্বচ্ছতা, এইটা তো আসলে সব হাসপাতালে আমরা পাই না।
আমাদের এই চিকিৎসাতে জি আমি মনে করি যে আমাদের যারা আমরা মালিক পক্ষ বা ডাক্তার আছি আমরা কিছু প্রতারণা করি। জি আমি এই প্রতারণা থেকে বেরিয়ে আসার জন্য জি আমি প্যাকেজগুলো দিয়ে দিছি। জি যেমন মনে করেন আমার এখানে একটা সিজারিয়ান অপারেশন, জি সেখানে 40 থেকে 60,000-এর মধ্যে আসে আমার। জি ডাক্তার এখানে ডাক্তার এবং বেড বেরি করে। এখন কেবিনে থাকলে 55-60,000 টাকা আসবে, জেনারেল বেডে থাকলে 40,000 টাকা আসবে। আপনি দেখেন যে ঢাকা শহরে এই দামে এনজিও গুলা ছাড়া বা ট্রাস্ট গুলা ছাড়া কারো নাই। জি যেমন মনে করেন যে যারা ফাউন্ডেশন, জি অলাভজনক প্রতিষ্ঠান অথবা ট্রাস্ট করেছে তাদের বিল কম আছে, এনজিও গুলাও। আর আমি গরিব দুস্থদের জন্য একটা প্যাকেজ রেখেছি, জি যেমন 15,000, 20,000, 25,000 টাকা কিন্তু সিজার করা যায়। জি আমাদের 2টা বেড ফ্রি আছে এবং ফ্রি বেডেও কিন্তু অপারেশন করা যায়। সেই ক্ষেত্রে 15,000, 20,000 টাকা বিল আসে। জি তা আমি যে গরিবের জন্য করতেছি না তা না, কিন্তু আপনি সরকারেরটা হিসাব করেন। জি সরকার যেহেতু পুরোটাই আমাদের দিচ্ছে, জি 100% ব্যয়ভার কিন্তু সরকার বহন করছে। সেখানে হিসাব করে দেখেন সরকারের যে বাজেট খরচ করতেছে সেখানে একটা সিজার কিন্তু 20-25,000 টাকা পড়ে। একটা এনজিও, যে সমস্ত এনজিও গুলা কাজ করে সেখানেও কিন্তু সিজার 20-25,000 টাকা লাগে। জি তো অতএব আমি তাদের সাথে তাল মিলে কিন্তু আমি গরিব দুস্থদের জন্য রেখেছি। আর সাধারণ মানুষের জন্য রেখেছি যে, যেমন মনে করেন আপনি হয়তো চিকিৎসা স্কয়ারে নিবেন বা অন্য জায়গায় নিবেন, যদি আমার এখানে যান, আমার এখানে বিল কোনোভাবেই আপনি ভাবিকে নিয়ে গেলে অবশ্যই 40,000 থেকে 60,000-এর উপরে আসবে না। জি এই জন্য আমি মানুষকে স্বচ্ছতা আনার জন্য আমি এই কাজটা জি করেছি। আপনি যেটা করেছেন এটা যদি অন্যরাও করতো তাহলে তো চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন মাত্রা কিন্তু যোগ হতো। আমি অন্যরা কি করতেছে এটা আমি তো জানি, কিন্তু ওটা আমি বলতে চাই না। আমি বলতে চাই মানুষ যেন আস্থায় নিয়ে আমার কাছে যায়। জি আমি আপনার মিডিয়াতে আসছি, আপনাকে আমি অনুরোধ করে যাই যে আমার প্রতিষ্ঠানের কোনো অন্যায় ধরা পড়লে আমাকে জানাবেন, আমি শুদ্ধ করার চেষ্টা করব। আমি কোনোভাবেই অন্যায় যেন না করি সেটার দিকে আপনারও কিন্তু দায়িত্ব আছে। জি জি এখন একটু একেবারে সাম্প্রতিক বিষয়ে আসি, যেটি হচ্ছে যে করোনার পর আমরা যদি এখন দেখি তাহলে মানে ডেঙ্গু আমাদেরকে খুব চিন্তিত করে ফেলছে। তো করোনার সময় আমরা দেখেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অপর্যাপ্ততা, অব্যবস্থাপনা, তো যেটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো ডেঙ্গুর ক্ষেত্রে আসলে আমরা কি, মানে ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে কি আমরা পর্যাপ্তভাবে প্রস্তুত, কিংবা কতখানি আমাদের সেই এবিলিটিটা আছে, বা আপনি কি মনে করেন? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডেঙ্গুটা নিয়ন্ত্রণে কিন্তু চলে আসছে। জি আমাদের টালমাটাল হয়েছিল অক্টোবরের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও এটা প্রাদুর্ভাব ছিল। এখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে, এখন কিন্তু নির্ণয় হচ্ছে 300-400। আমি কালকে দেখলাম 360 জন, হ্যাঁ 360 জন আক্রান্ত ধরা পড়ছে এবং খুশির সংবাদ হলো কালকে একজনও মারা যায় নাই। জি তো এই যে খুশির সংবাদ, কিন্তু একটা জিনিস আছে, একটা হলো দৃশ্যমান, একটা হলো অদৃশ্যমান। জি এই ডেঙ্গু রোগ বলেন, করোনা ভাইরাস বলেন, এটা কিন্তু অদৃশ্যমান জিনিস। জি যেমন ডায়াবেটিক আপনার আছে, আপনি যে এটা দৃশ্যমান যে আপনার শরীরে আছে, বেশি খেলে টেনশন করলে আপনার ডায়াবেটিক বেড়ে যাবে। আবার এটা কিন্তু নিয়ন্ত্রণটা আপনি অনেকটা অংশে করতে পারতেছেন, জি কিন্তু ডেঙ্গুটা কখন আসবে এটা তো বলা যায় না। বলা যায় না। এর মধ্যে সতর্কতা হলো আমরা একটু ডার্টি থাকি, যেমন রাস্তাঘাটে দেখবেন ময়লা টলা পড়ে রয়েছে, নর্দমাগুলো পরিষ্কার না। এইটা আমি বলবো আপনার মাধ্যমে আমাদের সরকারকে বলবো যে এখানে যেন একটা বাজেট আসে, আমাদের রাস্তাঘাট, নর্দমা, যে সমস্ত জায়গাগুলো আছে, হ্যাঁ আমরা যেন মশার ওষুধই না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত। আপনি বিশ্বের উন্নত দেশগুলোতে যান, সকল কিছু কিন্তু ওরা পরিষ্কার, সব জায়গায় বাজেট দিয়েছে। আর আমাদের দেশে বাজেট থাকলেও অনেক সময় হয়তো আমাদের ক্লিনাররা কাজ করে না, সেই দিকে তদারকি বাড়ালে আমার মনে হয় এই ধরনের প্রাদুর্ভাব হবে না। জি আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আমাদের সাথে আছেন আলোক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। আমরা বিরতির পর তার সঙ্গে আরও বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন আলোক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই যে আপনি আপনার হাসপাতালে গরিব দুস্থ রোগীদের জন্য বিভিন্ন
আপনি সেবার ব্যবস্থা করেছেন, কম টাকায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তো আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে আপনার হাসপাতালে আসলে আর কি কি সুযোগ সুবিধাগুলো আপনি রেখেছেন যেগুলো অন্য হাসপাতালে কম, বা যেটার জন্য মানুষ বেশি আগ্রহী হবে আপনার হাসপাতালে? আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাই যে আমার এখানে কি কি রেখেছি। জি যেমন আমি মুসলমান, আমার কোরআন এবং হাদিস কি বলেছে যে তোমার যদি সম্পদ থাকে তুমি গরিবদেরকে কিছু অংশ দাও। জি আমি ধরেন আমার এখানে 10 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ আছে, জি 30 টাকায় আমার ডায়াবেটিক আউটডোর আছে, ডায়াবেটিস রোগীগুলা 30 টাকায় দেখাইতে পারে। আর সারাদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 200 টাকা ভিজিটে বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে পারে। যেমন মনে করেন একজন গাইনোকোলজি, যার ভিজিট কিন্তু 800 টাকা, আমি 200 টাকা করে রাখছি কেন? আমি ওই ম্যাডামকে বেতন দেই। এন্ডোক্রাইন, শিশু বিশেষজ্ঞ, এই 200 টাকা ভিজিটে দেখানো যায়। এইটা করে রাখছি। আমি মনে করি যে প্রথমত হলো গরিবদেরকে একটা উসিলায় সাহায্য করা। জি দ্বিতীয়ত হলো আমার বৃহত্তর মিরপুরে সকালবেলায় ডাক্তার দেখানোর প্রবণতা কম। মিরপুরের বেশিরভাগ মানুষ চাকরি করে, ব্যবসা করে, চিন্তা করে চিকিৎসা ডাক্তার বিকালেই পাওয়া যাবে, আর সকালে আনার জন্য আর গরিবদেরকে সাহায্য করার জন্য। আরেকটা হলো যে আমার এখানে আমি তো বললাম যে 2টা বেড ফ্রি আছে। আমার টাঙ্গাইলের ঘাটালেও কিন্তু 2টা বেড ফ্রি আছে। 30 বেডের মধ্যে আমি 2টা বেড ফ্রি করে রাখছি। এখানে 100 বেডের মধ্যে 2টা বেড ফ্রি করে রাখছি। আমি ওই যে আমার মাথায় থাকে জাকাতের অংশটা আমি প্রতিদিন বের করে দিতে চাই। তা এই জায়গা থেকে আমরা কাজ করতেছি। আর ডাক্তারদেরকে আমাদের যে সমস্ত ডাক্তাররা বসে, প্রায় 2 শতাধিক ডাক্তার কিন্তু আমার বিভিন্ন ব্রাঞ্চে বসে, বিশেষজ্ঞ ডাক্তার। তাদেরকে বলা আছে যে আপনারা কিন্তু রোগীর পকেটের খবরটা জানবেন। যারা আপনার ভিজিটটা ঠিক মতো ফুল দিতে পারবে না, তাদেরকে একটু সাহায্য করবেন। আমরা 20-25% ডিসকাউন্ট আমি তাদের মাধ্যমে দেই। যে আমাকে খুঁজে পাবেন, আমার ম্যানেজাররা তো নাও দিতে পারে, দিতে বললেন ডিসকাউন্ট, সে হয়তো 10% দিল বা দিল না, তাহলে রোগীটা ব্যথা পাইলো, আপনারা লিখতে পারেন 20-25%। আরো নানা পদক্ষেপ নিয়েছি। যেমন আমাদের বাংলাদেশে 10-15% দম্পতি বাচ্চা পাচ্ছে না, ইদানিং এটা কিন্তু বিশাল সমস্যা। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে, কাজ করে যাচ্ছে। আমি মনে করি যে আমার সুস্থ মানুষ হিসেবে আমারও করা দরকার। একটা আইভিএফ সেন্টার করতেছি আমি। আরেকটা হলো আমি ধরেন পৃথিবীর অনেক দেশেই, আমি তো 17টা দেশে চিকিৎসা বিজ্ঞান দেখতে গিয়েছি। যেমন আমার সব ইন্টারেস্টিং লাগছিল যে আমি গুয়াংজুতে গিয়েছিলাম, চায়নার। ওখানে ওদের পেইনলেস নর্মাল ডেলিভারির একটা হসপিটাল আছে, 1200 বেডের হসপিটাল। ওখানে এই ধরেন ধনিক শ্রেণীর মানুষরা, ধনকুপের মানুষরা ওখানে নর্মাল ডেলিভারি করতে আসে। এই ধরেন আপনার একটা মেয়ে আছে, মেয়েদের বিয়ে দিচ্ছেন, বাচ্চা হবে, আপনি ওখানে ডেলিভারি করাবেন। সেখানে 4 জনে, কিন্তু তবু তো সিজারিয়ান অপারেশনটা করা লাগলো না। আর একটা জিনিস আমি দেখেছি যে ইউরোপের মানে পৃথিবীর উন্নত দেশগুলা, ওরা কিন্তু এখন সিজার অপারেশন করতে চাচ্ছে না, ওরা নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে। আমেরিকার কথা শুনেছি, আমি ইউরোপে দেখেছি যে ওরা নর্মাল ডেলিভারি করছে। আমি একটা নর্মাল ডেলিভারি সেকশন করতে যাচ্ছি। আমার ইচ্ছা যে বাংলাদেশে আমি যদি পারি নর্মাল ডেলিভারির একটা শুধু হসপিটাল বানাবো। যদিও বাংলাদেশে এটা কিন্তু শুরু হয়েছে, কিন্তু রোগীদের অভিজ্ঞতা বলে এরকম যে বলে যে পেইনলেস, কিন্তু পরবর্তীতে আবার সিজার করায়, এরকম অভিযোগ কিন্তু আমরা পাই। আমি দেখেছি যে আপনার দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে 96-98% বা 90-98% নর্মাল ডেলিভারি করা যায়। 2-3% বা 5% রোগীকে নরমাল ডেলিভারি করানো যায় না, ওই ক্ষেত্রে সিজার করাইতে হয়। জি লোকমান ভাই, আমি আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো রাজনীতির সঙ্গেও একটু জড়িত। তো এই যে এখন তো নির্বাচন আসছে, নির্বাচন আসলে আমরা দেখি যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনি একই সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী। তো এই যে সামনের যে নির্বাচন আসছে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তৎপরতা, নানা সহিংসতার আশঙ্কা, নানা রকমের গুজব, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন, এবং সেক্ষেত্রে আপনার আসলে চাওয়া কি রাজনৈতিক দলগুলোর কাছে? আমি প্রথমত বলবো যে অধিক জনসংখ্যা, ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, ছোট দেশের মধ্যে এত কোটি মানুষ, এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা শুধু ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা রাজনীতি না করি। এটা সহিংসতা যেন কোনোভাবেই সৃষ্টি না হয়, মানুষ জালমানের জন্য নষ্ট না হয়, মানুষ যেন কষ্ট না পায়। মনে করি যে রাজপথ বন্ধ করে, মানে রাস্তাঘাট বন্ধ করে রাজনীতি করা ঠিক না। তো এটা আলাপ আলোচনার মাধ্যমে করলে ভালো হয়।
আমি রাজনীতিবিদ না, আমি রাজনৈতিক কর্মী। আমি মনে করি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা ভালো হওয়া উচিত। এই জায়গায় আমি কাজ করতে চাই, এই জন্য আমি রাজনীতিতে কাজ করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, আমি তো কাজ করেই যাচ্ছি, দেশকে তো সেবা করছি। জানেন কিছু কিছু চ্যারিটি প্রোগ্রাম করতেছি, মানুষকে দিচ্ছি, আমার অংশ থেকে তো দিতেছি, আমি তো না দিলেও পারতাম, 10 জন দেয় না, আমি দিচ্ছি এই জায়গায়। আর আমি বলবো যে আমাদের দ্রব্যমূল্য কিন্তু আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে সবাই খেয়ে ব্যস্ত হবে। একটা বৈশ্বিক সংকট চলতেছে সারা পৃথিবীতে, এখানে আশঙ্কা আছে যে দুর্ভিক্ষের, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে। এটা বলা আছে যে 33 কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়বে। সেটা আমাদের মাথায় রেখে আমরা যারা রাজনীতি করে, যারা শীর্ষ ব্যক্তি, আমি মনে করি শীর্ষ জ্ঞানী, তাদেরকে জ্ঞান প্রসারিত করে দেশের জনগণের কথা চিন্তা করে এই রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক দেন দরবার, আমার মনে হয় যে একটু সহনশীলভাবে করলে, সবাই যদি একটু সহনশীল হয়ে কাজ করি, দেশের সংকট আসবে না, দুর্ভিক্ষে ভুগবো না, এবং রাস্তাঘাট বন্ধ হবে না, মানুষ কষ্ট পাবে না। সমস্ত কিছু মিলিয়ে একটা বড় জায়গা, ওইটা রাজনৈতিক জায়গা, ওই এর চেয়ে বেশি মন্তব্য আমি করতে চাই না। তাই আমি মনে করি যে আরো সহনশীল হওয়া উচিত। জনাব লোকমান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।